প্রিয় দর্শক, পাশাপাশি বলে রাখি, এই যে লালপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার এই লালপুর এলাকাটি কিন্তু একটি বাণিজ্যিক এলাকা, অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এই এলাকায় কিন্তু আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম যে আবুল খায়ের চেয়ারম্যান এবং মুর্শেদ মাস্টার চেয়ারম্যান দুইজনের পরে হয়তো নেতৃত্ব শূন্যতায় পড়ে যাবে, কিন্তু আমরা এখানে দেখলাম যে অত্যন্ত সৎ, নীতিবান এবং সংগ্রামী একজন মানুষ উঠে এসেছেন, যার প্রতি লালপুরবাসী তথা আশুগঞ্জবাসী ভরসা রাখতে পারে বিভিন্ন নেতৃত্বে, বিভিন্ন আচার সালিসি দরবারে। এক্ষেত্রে লালপুরকে নিয়ে ওনার সামনের যে ভবিষ্যৎ, সামনের যে পরিকল্পনা, সেই সম্পর্কে আমরা জানবো। জি, আমি হয়তো বর্তমানে প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করে আমি সামনে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করব। আমি সবার কাছে দোয়া প্রত্যাশা করি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিতে পারি, সেই সুযোগ তৈরি করার মালিক কিন্তু আপনারা, বিচারের মালিক আপনারা। একদিন প্রতিনিধি আনবেন, হ্যাঁ আপনাদের কাছে রায় আসবে, ঠিক আছে, আপনাদের রায় আসবে। আমি মনে করি আপনারা আমাকে দেখতেছেন, চিনতেছেন আমি কি করতেছি, আপনাদের পাশে আছি দীর্ঘদিন যাবৎ এবং এখনো আমি চালাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। সে সম্বন্ধে বলতে চাই, আপনারা আমার পাশে থেকে আমার সুযোগ তৈরি করে দেবে। আগামী নির্বাচনে আমি নির্বাচিত করব সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আমাকে সহযোগিতা করবেন সেই আশা ব্যক্ত রেখে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে স্বাস্থ্য ভালো রাখে। সবার প্রতি আমি জানাই যাতে আপনারা ভালো থাকেন। দেশটা ভালো চালানোর জন্য সবার সহযোগিতা প্রয়োজন আছে। আমি আপনাদের সবাইকে নিয়ে একসাথে চলতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন সেই কামনা করি আমার উচ্চ। আসসালামু আলাইকুম। এখন উনি লালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিক এবং প্রশাসনিকভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করছেন সফলভাবে। পাশাপাশি ওনাকে আমরা লালপুরের মাথা বা লালপুরের কর্ণধার বা সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বলছি এই জন্য যে উনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী যুব দলের লালপুর ইউনিয়ন শাখার সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন একটি সময়, এবং বর্তমানে লালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেহেতু উনি চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন, এই জন্য কিন্তু উনি সহসভাপতি হিসেবে পদে আছেন। মোট কথা, উনি লালপুরের এখন বর্তমান কান্দারি, লালপুরের বিভিন্ন সমস্যা, আপদে বিপদে মানুষ পড়লে ছুটে আসে জনাব কামাল উদ্দিন সাহেবের কাছে। এর আগে এই জিয়ার আদর্শের রাজনীতি করতে গিয়ে এই যে বেগম খালেদা জিয়া এবং আমাদের যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়া এবং তারেক জিয়া সহ এই যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী রাজনীতি করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে, সমাজের কাজ করতে গিয়ে ওনারা কিন্তু হামলা মামলা সহ বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছেন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বলে থাকি, বিভিন্ন রিপোর্টে বলে থাকি যে বিগত সরকারের শাসনামলটি মত প্রকাশের স্বাধীনতা ছিল না, প্রশাসনিক স্বচ্ছতা ছিল না, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ছিল না, না থাকার কারণে, এবং বিচার বিভাগের কোনই নিয়ম শৃঙ্খলা ছিল না, ছিল অরাজকতা, অনিয়ম, অব্যবস্থাপনা। যার কারণে এই সরকারকে কিন্তু পতিত সরকারকে আমরা কিন্তু ফ্যাসিস্ট সরকার বলছি, স্বৈরাচারী সরকার বলছি। এই সরকারের পতনের পর এখন কিন্তু দেশটি নতুন করে গড়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে গোটা জাতির কাছে। গোটা দেশটি এখন নতুন করে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়ম শৃঙ্খলা এবং একটা সুব্যবস্থাপনা তৈরির সুযোগ আমাদের সামনে এসেছে। এই অবস্থায় কি ভাবছেন আমাদের এই তৃণমূলের নেতৃবৃন্দ, লালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং লালপুর ইউনিয়নের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব কামাল উদ্দিন সাহেবের কাছ থেকে আমরা জানবো। প্রিয় দর্শক, চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জিয়ার আদর্শ শরীর, আমরা যার লক্ষ্যে কাজ করতাম, একটা গণতান্ত্রিক সরকার হিসাবে কাজ করতাম। আমরা আসলে
একটাই বিশ্বাস করতাম, জনপ্রতিনিধি এটা হইতে গেলে নিজস্ব একটা প্রয়োজন আছে। কোন প্রয়োজনটা? আমি যাদের মধ্যে আসবো, জনগণ মানুষকে পছন্দ করে ভোট দেবে, সেই তো তার পছন্দের দিক। কিন্তু ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আসার পরে গণতন্ত্র বলতে কিছুই ছিল না। মানুষের মুখের ভাষাতে কথা বলবে তাও বলতে দিচ্ছিল না। কোন দিকে? বিএনপি করা যাবে না, আওয়ামী লীগ ছাড়া, যেটাকে এক বাক্যে বলা হয় বাকশাল। এই যে একটা জিনিস, আমরা দেশ স্বাধীন করেছে শত লক্ষ মানুষের বিনিময়ে, মা বোনের ইজ্জত রক্ষার বিনিময়ে। এই স্বাধীনটুকু ধরার রাখার দায়িত্ব আমাদের ছিল, কিন্তু তার এই খুন গুম মামলা নির্যাতনের শিকার হয়ে মুখে কথা বলার সুযোগই আমাদেরকে দিত না। কথা বললে মামলা দিয়ে পুলিশে হয়রানি করে আমাদেরকে কারা নির্যাতিত করত। আল্লাহ পাকের কাছে অসীম রহমত, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আমাদের দিকে সুনজর রেখেছেন। যাদের রক্তের বিনিময়ে আর একটা স্বাধীনতা পেরিয়ে দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা আবরে স্মরণ করি। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কথা স্মরণ থাকবে। আমাদের পূর্বকর্ম যারা আসবে তাদেরকেও আমরা বলতে হবে যে তাদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদেরকে আমি সালাম জানাই, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমি বর্তমান অন্তর্বর্তী সরকার মহোদয়ের কাছে আবেদন করব, আমরা যাদের রক্তের বিনিময়ে এই কথা বলার সুযোগটি পেয়েছি, তাদেরকে কিছু সুবিধা দেওয়ার জন্য। যেমন যে পরিবার থেকে ঝরে গেছে প্রাণ, তার আর্থিক আছে, চলাফেরার লোক নাই, সংসার চলবে না, তাদের দিকে আলাদা নজর দেওয়ার দরকার আছে। তার পাশাপাশি যদি কেউ জীবিত থাকে, তার প্রতিনিধি হিসেবে চাকরি হোক, অর্থনীতি হোক, বাতাস হোক, এই দিকে একটা নজর দিলে আসলে এই পরিবারগুলো উপকৃত হবে, যাদের বিনিময়ে আমরা দেশটাকে আবার নতুন করে সাজানোর প্রস্তুতি ফিরে পাচ্ছি। আমরা জানি বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রেক্ষাপট আমাদেরকে তৈরি করে দেবেন ভবিষ্যতে একটা ভালো সুস্থ নির্বাচনের জন্য আমরা যাতে প্রস্তুত হইতে পারি। আমি আশা করব বছরই সংস্কার করে সুন্দর একটা নির্বাচন হবে। জনগণ বুঝতে পারবে এই দুঃশাসন থেকে আমরা মুক্ত পেয়েছি। এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে একটা ভোটের মাধ্যমে নির্বাচন করব, স্বৈরাচার মুক্ত হব, যাতে জনগণের আস্থা থাকে। আমি মনে করি আসলে যারা আছে বিজ্ঞ মানুষ, তাদের একটা চিন্তা ধারণা আছে, আমরা দেখতেছি। ওনাদের বর্তমান পুঁজি থেকে আমরা সন্তুষ্ট। আমরা বলবো অতীত আগে দিচ্ছি না তেমন, তারপরও আমি মনে করি নির্বাচিত সরকার আসলে দেশের ভাবমূর্তি অন্য ধরনের হয়। সেই সুবাদে আমরা তাড়াতাড়ি নির্বাচন হোক, তেমন না, তারপর সংস্কার করে যাতে সঠিক একটা নির্বাচন হয়, পছন্দময় নির্বাচন হয়, সেদিকে একটু নজর দেওয়ার জন্য। তার পাশাপাশি বলবো যে ফ্যাসিস্ট সরকারের যে আপনার পুঞ্জীভূত বিভিন্ন ধরনের যে দই দঙ্গাল আছে, সেগুলোকে মুক্ত করে একটি স্বচ্ছতার জবাবদিহিতার জায়গায় প্রশাসনিক এবং বৈচারিক ব্যবস্থাকে ঠিকঠাক করে তারপরে নির্বাচন সংস্কার। তাদের এখনো কিন্তু অনেক রূপ হয়ে গেছে, ওরা চেষ্টা করতেছে আবার একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য। আমি আমার দলের সকল নেতা কর্মীকে বলবো যাতে এদিকে সজাগ থাকার জন্য। এরা এই যে একটা লোক আছে দূর থেকে উস্কানি দিচ্ছে, এই করব সেই করব, মনে হয় আবার না জানি কি পরিকল্পনা করে। সেই সুবাদে বলতে চাই আমরা সজাগ থাকতে হবে যাতে সে সুযোগ না পা। আমি আমার দলের সকল নেতা কর্মীকে বলবো এবং বর্তমান সরকারকে বলবো আমরা যাতে এর থেকে মুক্ত থাকতে পারি, এদিকে যাতে একটু সুনজর রাখে। হয়তো কোনো না কোনো সময় এই আর আবার মাথা নাড়াচাড়া দিয়ে দুঃশাসনের জন্য একটা জঞ্জাল সৃষ্টি করতে পারে। আমি বলতে চাই আমরা এমন একটা সময় আসছি যে সময়ে দেশের অন্তিম কাল সময়, এই তারা দেশে কিছুই রাখে নাই, অর্থনীতি পঙ্গু করে দিয়েছে, তারা চলাফেরার জন্য দেশ থেকে সব লুটপাট করে নিয়ে গেছে। এই দিকে আসতে হলে আবার নতুন করে দেখতে হবে। এই জনাব ডক্টর ইউনূস সাহেব বিজ্ঞ মানুষ, আমি আশা রাখবো উনি ওনার মতো করে দেশটাকে আবার অর্থনীতি চাঙ্গা করতে পারবে।
সবার দ্বারা সবকিছু হয় নাই। আমার আত্মবিশ্বাস বর্তমান অন্তর্বর্তী সরকার অচিরে দেশ পরিচালনার জন্য অর্থনৈতিক হোক, যাই হোক, সবকিছু মিলে প্রশাসনিক হোক, আমরা দুঃশাসন থেকে মুক্ত করে নতুন করে বাঁচার একটা অঙ্গীকার করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।